বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মানের শিক্ষার্থীরা যারা অনার্স পড়ছো, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা 7 কলেজ হোক, অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আছো, আজকে আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক্সের ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসির উপর সেকেন্ড লেকচার। শুধু একটা কথা বলে রাখি, যারা বলো আমাকে স্যার ক্লাস খুঁজে পাচ্ছি না, তাদেরকে বলবো একবিংশ শতাব্দীর শিক্ষার্থী, তোমাকে চিনে নিতে হবে ইউটিউবের প্লেলিস্ট। যদি না চিনো, না বুঝো, তাহলে যে একটু অভিজ্ঞ তার সহায়তা নাও। প্লেলিস্টে গেলে দেখবে ইয়ার ভিত্তিক আর পাবলিক ইউনিভার্সিটি ভিত্তিক আমার প্লেলিস্ট সাজানো আছে, সমস্ত ক্লাসগুলো পাবে। 600 আজকে হচ্ছে 22/10/2022, 600-র উপর লেকচার আছে অনার্স মাস্টার্সের, ম্যাক্রো, মাইক্রো, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, অনেক কিছুর উপর। ঠিক আছে, তা এখন আজকে আলোচনা করব যে পার্শিয়াল ক্রাউডিং আউট বা রাজস্ব নীতির যে কার্যকারিতা। ঠিক আছে, একটা স্বাভাবিক অর্থনীতিতে রাজস্ব নীতির কার্যকারিতা আমরা আলোচনা করব। আমি গত ক্লাসে বলেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম, দয়া করে এই অধ্যায়টা দেখার আগে আইএসএলএমটা দেখতে হবে। যারা আইএসএলএম দেখবেন না, তারা এই অধ্যায়টা কিছুই বুঝবেন না। কারণ এই অধ্যায়টা আইএসএলএম এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়, আবার আইএসএলএম ছাড়া যে অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, তবে সবচেয়ে সহজ ব্যাখ্যাটা হচ্ছে আইএসএলএম এর মাধ্যমে। এই জন্য আমি আইএস এবং এলএম এর মাধ্যমে ব্যাখ্যাটা দিচ্ছি। দয়া করে আপনারা আমার আইএস এবং এলএম এর সমস্ত ক্লাস দেখে অধ্যায়টা দেখবেন, তাহলে দেখবেন এটার মুখস্থ করা লাগবে না, মনে হবে এটা আপনার পড়া আছে। প্রথম ক্লাসে আমরা রাজস্ব নীতির কার্যকারিতা, জিরো ক্রাউডিং আউট পড়েছি। আজকে আমরা পার্শিয়াল ক্রাউডিং আউট পড়ব। প্রশ্নটা লেখো যে একটি স্বাভাবিক অর্থনীতিতে রাজস্ব নীতির মাধ্যমে জাতীয় আয়ের বৃদ্ধির প্রক্রিয়া অথবা নিয়োগ বৃদ্ধির প্রক্রিয়া অথবা পার্শিয়াল বা আংশিক ক্রাউডিং আউট। প্রিয় শিক্ষার্থীরা, ক্রাউডিং আউট কি এগুলো আর বলবো না, যেহেতু গত ক্লাসে আলোচনা করেছি। কারণ যারা রেগুলার ক্লাস দেখবেন তাদের জন্য বিরক্ত লাগবে এক কথা বারবার বলাটা। আসেন, এটা এখন আমরা একটু ব্যাখ্যা করি। ভূমি অক্ষে তোমরা জানো আমরা জাতীয় আয় ধরি, লম্ব অক্ষে আমরা কি ধরি? সুদের হার ধরি। একটা স্বাভাবিক অর্থনৈতিক অবস্থায়, আইএস রেখাটা ডান দিকে নিম্নগামী হয়। আমরা গত ক্লাসে পড়েছি মন্দাকালীন সময় এলএম রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়, কিন্তু যখন একটা অর্থনীতি মন্দাও থাকবে না, তেজিও থাকবে না, মানে স্বাভাবিক একটা অর্থনীতি, সেখানে এলএম রেখাটা ডান দিকে কি হয়? ঊর্ধ্বগামী হয়। আমরা জানি অর্থনীতিতে সামরিক ভারসাম্য অর্জিত হয় তখনই যখন আইএস এবং এলএম রেখা যে বিন্দুতে পরস্পর ছেদ করে সেই বিন্দুতে, অর্থাৎ ইনড বিন্দুতে। কেন জানো? ইনড বিন্দুটা আইএস রেখার উপর অবস্থিত, অতএব দ্রব্যবাজারে ভারসাম্য আছে। ইনড বিন্দুটা এলএম রেখার উপর অবস্থিত, অতএব অর্থবাজারে ভারসাম্য আছে। অর্থাৎ ইনড বিন্দুতে একই সাথে দ্রব্যবাজারে ভারসাম্য আছে, অর্থবাজারে ভারসাম্য আছে। এই জন্য এখানে সামরিক ভারসাম্য অর্জিত হয়েছে। সুদের হার কত? সুদের হার তো লম্বককে ধরেছি আই, তাহলে সুদের হারটা সংক্ষেপে যদি বলি আই নট বা অথবা ও আই নট। জাতীয় এটা কত? জাতীয় এটা হচ্ছে সংক্ষেপে ওয়াই নট অথবা ও ওয়াই নট। প্রিয় শিক্ষার্থীরা, এই ও ওয়াই নট জাতীয় আয়, ও ওয়াই নট জাতীয় আয় নিঃসন্দেহে একটা নিয়োগের সাথে সম্পর্কযুক্ত, এবং সেই নিয়োগটা আমরা মনে করি ও এন ওয়ান।
আমরা ধরে নিচ্ছি যে এই অ-1 নিয়োগে অর্থনীতিতে কি আছে? অর্থনীতিতে বেকারত্ব রয়েছে। অর্থনীতিতে বেকারত্ব রয়েছে। তা আমরা যদি বেকারত্ব দূর করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জাতীয় আয়টা কি করতে হবে? বাড়াতে হবে। জাতীয় আয় বাড়লে নিয়োগ বাড়বে, নিয়োগ বাড়বে, বেকারত্ব দূর হবে। এই জন্য সরকার তার ফিসক্যাল পলিসি মানে রাজস্ব নীতি গ্রহণ করলো। ফিসক্যাল পলিসি মানে কি? করের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস, সরকারি ব্যয় বা বৃদ্ধি হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি বা হ্রাস। মনে করো তার সরকার তার ব্যয়ের পরিমাণ বাড়ালো অথবা বিনিয়োগের পরিমাণ বাড়ালো। তা তোমরা ভালো করে জানো সরকারি ব্যয় বৃদ্ধি পেলে অথবা বিনিয়োগ বৃদ্ধি পেলে যে কোনো একটি হোক, যে কোনো একটা করলো সরকার, আইএস রেখাটা উপরের দিকে বা ডান দিকে স্থানান্তরিত হয়, IS1 হলো। এক্ষেত্রে এই দুটো আইএস রেখার ভূমিঅক্ষ বরাবর গ্যাপটা বার করি। ভূমিঅক্ষ বরাবর গ্যাপটা হচ্ছে E0 E2 এর মানে জাতীয় আয় আমার E0 E2 অর্থাৎ Y0 Y2 বাড়ার কথা। জাতীয় আয় আমার Y0 Y2 কি বাড়ার কথা। দ্যাট মিনস যে সরকারি ব্যয় বৃদ্ধি করি অথবা বিনিয়োগ বৃদ্ধি করি, যা আমরা যদি সামরিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে আমরা আইএস রেখাটাকে যদি ডান দিকে যদি স্থানান্তর করতে পারি, তাহলে জাতীয় E0 E2 মানে Y0 Y2 কি করা বাড়ার কথা। অর্থাৎ নতুন জাতীয় আয় ও Y2 হওয়ার কি কথা। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেবে। এই জাতীয় আয় যখন বাড়বে, E0 থেকে E2 তে বাড়বে, তখন অর্থবাজারে অর্থের লেনদেনজনিত চাহিদা বাড়বে। কারণ অর্থের লেনদেনজনিত চাহিদা জাতীয় আয়ের উপর নির্ভর করে। জাতীয় আয় বাড়লে অর্থের লেনদেনজনিত চাহিদা বাড়বে। আমরা জানি মানি সাপ্লাইটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি এলএম রেখা অঙ্কন করার সময়। ফলে E2 বিন্দুতে দেখা যাবে মানি ডিমান্ডটা মানি সাপ্লাইয়ের চেয়ে বেশি হয়ে গেছে। কেন? বিস্তারিত ব্যাখ্যা আমি ISLM-এ দিয়েছিলাম। কেন? কারণ জাতীয় আয় বাড়ার কারণে দেখেন মানি ডিমান্ডের ভিতরে 3 ধরনের ডিমান্ড আছে। লেনদেনজনিত অর্থের চাহিদা আছে, সতর্কতামূলক অর্থের চাহিদা আছে, জাতীয়ের উপর নির্ভরশীল। আর ফটকা কারবারজনিত অর্থের চাহিদা আছে, সুদের হারের উপর নির্ভরশীল। এখন আপনার সুদের হারটা যদি স্থির থাকে আর জাতীয় এটা যদি বাড়ে, তাহলে লেনদেন এবং সতর্কতামূলক অর্থের চাহিদা বাড়বে। ফলে এই মানি ডিমান্ডটা কি হয়ে যাবে? বেড়ে যাবে এবং সে মানি সাপ্লাইয়ের চেয়ে বেশি হবে। আমরা জানি মানি ডিমান্ডটা যখন মানি সাপ্লাই হতে বেশি হয়, তখন বাজারে সুদের হারটা, অর্থবাজারে সুদের হারটা বাড়বে। অর্থবাজারে সুদের হারটা বাড়বে মানে এই সুদের হারটা O-I0 সুদের হারটা বাড়বে। দেখো গত ক্লাসে এই সুদের হার বৃদ্ধির কথাটা আমরা আলোচনা করার সুযোগ পাই নাই, সুযোগ ছিল না। কারণ মন্দাকালীন অর্থনীতিতে এলএম রেখাটা ভূমিঅক্ষের সমান্তরাল ছিল, আর আজকে এলএম রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী। ঠিক আছে? ফলে সুদের হারটা বাড়বে, সুদের হারটা বাড়বে এবং এক সময় ভারসাম্য অর্জিত হবে নতুন আইএস এবং এলএম রেখার ছেদবিন্দু ইউয়ানে। নতুন আইএস এবং এলএম রেখার ছেদবিন্দু ইউয়ানে। ইউয়ান বিন্দুতে সুদের হারটা কত নির্ধারিত হয়েছে? O-I1। অর্থাৎ সুদের হার I0 I1 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন তোমরা বলো তো, অর্থবাজারে যদি সুদের হার বৃদ্ধি পায়, তাহলে দ্রব্য বাজারে বিনিয়োগটা কি হবে? আমরা জানি বিনিয়োগটা নির্ভর করে কার উপর? সুদের হারের উপর। সুদের হার যদি বাড়ে তাহলে বিনিয়োগের পরিমাণটা কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা উদাহরণ দিই। মনে করো সুদের হার 15%, আমি আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি। হ্যাঁ, 15%, 12% ধরো। সুদের হার হচ্ছে 12%। এক্ষেত্রে যদি আমি 1 কোটি টাকা যদি বিনিয়োগ করি, 1 কোটি টাকা যদি বিনিয়োগ করি,
তাহলে 1 বছর শেষে আমার লাভ হলো না ক্ষতি হলো, এটা কোনো বিবেচ্য বিষয় না। আমি যার কাছ থেকে ঋণ এনেছি, মানে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকে, 1 বছর পর তাকে 12 লক্ষ টাকা আমাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। কোনো কথা নাই, 12 লক্ষ টাকা আমাকে দিয়ে দিতে হবে, সুদের 12%। এখন মনে করো এই সুদের হার I0 মানে 12% হতে বৃদ্ধি পেয়ে I1 15% হলো, 15%। এখন যদি আমি 1 কোটি টাকা ঋণ নিই, তাহলে 1 বছর পর আমাকে বিজনেসের লাভ ক্ষতি হিসাব করব পরে, ব্যাংকে আমাকে 15 লক্ষ টাকা সুদ দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু চক্রবৃদ্ধিতে আমার সুদের পরিমাণটা বাড়বে। এর মানে সুদের হার যখন বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীর ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়। বিনিয়োগকারীর যখন ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়, বিনিয়োগকারী বিনিয়োগের পরিমাণটা কমিয়ে দিয়ে, তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, অতিরিক্ত সুদ দিতে হবে, তুমি একটু ভয় পাবে না? এই জন্য ঋণ কম নেবে, বিনিয়োগের পরিমাণটা কমে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সুদের হার, অর্থবাজারে সুদের হার বাড়ার কারণে দ্রব্যবাজারে বিনিয়োগের পরিমাণটা কমে যাবে। দেখো সুদের হার বেড়েছে কোথায়? অর্থবাজারে। আর দ্রব্যবাজারে বিনিয়োগ কি হয়ে গেছে? কমে গেছে। দ্রব্যবাজারে বিনিয়োগ কমে যাওয়ার কারণে দ্রব্যবাজারে জাতীয় এটা কমে আসবে। দ্রব্যবাজার মানে কি? প্রোডাক্ট মার্কেট। অর্থবাজার হচ্ছে মানি মার্কেট। প্রোডাক্ট মার্কেটে মানে দ্রব্যবাজারে জাতীয় এটা কমবে বিনিয়োগ কমে যাওয়ার কারণে। এই দেখো জাতীয় এটা কমে আসলো কোথায়? Y1 কমে আসলো। এই দেখো জাতীয় এটা কমে আসলো, Y2 কোথায় কমে আসছে? Y1 কমে আসলো। এবং চূড়ান্ত ভারসাম্য অর্জিত হলো কতটুকু? কোথায়? E1 বিন্দুতে। ফাইনাল ভারসাম্য করিয়ে পড়ি আমরা, যে সুদের হার নির্ধারিত হয়েছে Y1, জাতীয় আয় নির্ধারিত হয়েছে Y1। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে বলেছিলাম যে সরকারি ব্যয় বা বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে জাতীয় এটা আয়েস রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়। এক্ষেত্রে নতুন আয়েস রেখার পুরাতন আয়েস রেখার ভূমি অক্ষ বরাবর যে গ্যাপ, এই গ্যাপ যতটুকু আমাদের জাতীয় আয় ঠিক ততটুকু বৃদ্ধি পাওয়ার কথা। অর্থাৎ আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাওয়ার কথা ছিল কতটুকু? Y0 Y2 বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে কতটুকু? এই ভারসাম্য আর এই ভারসাম্য তুলনা করলে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে Y0 Y1। জাতীয় আয় কম বৃদ্ধি পেয়েছে কতটুকু? জাতীয় কম বৃদ্ধি পেয়েছে Y2 Y1 পরিমাণ জাতীয় আয় কম বৃদ্ধি পেয়েছে। এই Y2 Y1 কে বলা হয় ক্রাউডিং আউট, এবং এইটার নাম হচ্ছে পার্শিয়াল ক্রাউডিং আউট। গত ক্লাসে জিরো ক্রাউডিং আউট দেখিয়েছিলাম, মানে একটুকু জাতীয় আয় কমে নাই। আর আজকে এটা হচ্ছে পার্শিয়াল ক্রাউডিং আউট, আংশিক ক্রাউডিং আউট। প্রিয় শিক্ষার্থীরা, পার্শিয়াল ক্রাউডিং আউট কেন বললাম? দেখো জাতীয় আয় কিন্তু Y0 হতে বৃদ্ধি পেয়ে Y2 হতে হয়েছিল। অর্থবাজারে সুদের হার বাড়ার কারণে বিনিয়োগ কমে গিয়েছিল। বিনিয়োগ কমে যাওয়ার কারণে জাতীয় আয় Y2 হতে হ্রাস পেয়ে পুনরায় কিন্তু Y0 আসে নাই। যদি Y0 আসতো তাহলে সেটাকে বলতাম পূর্ণ ক্রাউডিং আউট। আসে নাই, এসেছে কোথায়? Y1। অর্থাৎ শেষ পর্যন্ত জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে? Y0 Y1। কতটুকু কম বৃদ্ধি পেয়েছে? Y2 Y1। এই Y2 Y1 হচ্ছে আংশিক ক্রাউডিং আউট। দয়া করে এই বৃদ্ধিপ্রাপ্ত অংশটাকে ক্রাউডিং আউট বলবে না। ক্রাউডিং আউট বাংলা ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। জাতীয় আয় হারিয়ে গিয়েছে কতটুকু? Y2 Y1 হারিয়ে গিয়েছে। তাহলে আজকে কি প্রশ্ন শিখলাম? প্রশ্ন শিখলাম যে রাজস্ব নীতির মাধ্যমে আমরা জাতীয় Y0 হতে Y1 বৃদ্ধি করেছি। কথা ঠিক কিনা? এটাকে আমি ON0 দিই। হ্যাঁ, Y0 জাতীয় আয়টা ON0 নিয়োগের সাথে রিলেটেড। ঠিক আছে, জাতীয় আয় Y1 বৃদ্ধি করেছি। Y1 জাতীয় আয়টা ডেফিনেটলি ON1 নিয়োগের সাথে কি রিলেটেড। যেহেতু
OY1 গ্রেটার দেন OY0। এই দেখো OY1 জাতীয় এটা, OY0 পূর্বের জাতীয় আয় হতে বেশি, তাহলে ডেফিনেটলি ON1 গ্রেটার দেন কত? ON0। অবশ্যই ON1টা কি হবে? ON0 এর চেয়ে কি হবে? বেশি হবে। ঠিক আছে, ON0 এর চেয়ে বেশি হবে। মানে ON1টা কার চেয়ে বেশি হবে? ON0 এর চেয়ে বেশি হবে, কারণ ON1 নিয়োগটা OY1 জাতীয়ের সাথে রিলেটেড, ON0 নিয়োগটা OY0 জাতীয়ের সাথে রিলেটেড। যেহেতু Y1 জাতীয় এটা বেশি, অথবা N1 নিয়োগটা বেশি হবে। এখন মনে করো যে ON0 এ মনে করো আমার 2000 লোক নিয়োগ পাচ্ছে, আর ON1 এ মনে করো আমার 3000 লোক নিয়োগ পাচ্ছে, তাহলে এর মানে কি আমার নিয়োগ বৃদ্ধি পেয়েছে 1000। মানে এই দুইটার গ্যাপটা হচ্ছে ON0 আর ON1 এর গ্যাপটা হচ্ছে আমার নিয়োগ বৃদ্ধির পরিমাণ। তাহলে আমরা রাজস্ব নীতির মাধ্যমে একটা অর্থনীতির জাতীয় আয় বৃদ্ধি করতে পারি। রাজস্ব নীতির মাধ্যমে আমরা নিয়োগের পরিমাণ বৃদ্ধি করে বেকারত্ব দূর করতে পারি। এখন মনে করো যারা ফিসক্যালিস্ট কথা বুঝছো, হ্যাঁ, তারা বলল যে এটাকে YF ধরে নাও। ঠিক আছে, YF ধরে নাও যে এটা পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা পূর্ণ নিয়োগ স্তরের কি নিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ রাজস্ব নীতির মাধ্যমে যদি আমরা পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় অর্জন করতে পারি, তা আমরা পূর্ণ নিয়োগও কি করতে পারি? অর্জন করতে পারবো। অর্থাৎ পরিপূর্ণ বেকারত্ব আমরা কি করতে পারবো? আমরা দূর করতে পারবো। ঠিক আছে, এখন আমার যে কথাটা হচ্ছে, কি আলোচনা করলাম, যদি বলে রাজস্ব নীতির মাধ্যমে জাতীয় আয় কিভাবে বৃদ্ধি পায়। এখন নাম্বার যদি বেশি হয়, যে মন্দাকালীন সময়ে কিরকম হতে পারে, আবার স্বাভাবিক অর্থনীতিতে এটাকে বলে সাধারণ কেন্সি অর্থনীতি, ওইটাকে বলে চরম কেন্সি অর্থনীতি, এলএম রেখা ভূমিঅক্ষর সমান্তরাল। আর সাধারণ কেন্সি অর্থনীতিতে এলএম রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, তখন আমরা বলবো যে প্রত্যাশা অনুযায়ী জাতীয় বৃদ্ধি পায় না, তবে জাতীয় আয় কি হয়? বৃদ্ধি পায়। শেষ আনসার। যদি আমাকে বলে রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে নিয়োগ বৃদ্ধি পায় আলোচনা করো, তখন আমি বলবো যে OY0 জাতীয় আয়টা, ঠিক আছে, এটাকে আমি OY1 দিলে ভালো হবে। তখন হ্যাঁ, তখন আমাকে এই কথাটা বলতে হবে, OY0 জাতীয় আয়টা ON0 নিয়োগের সাথে রিলেটেড, আর OY1 জাতীয় আয়টা ON1 নিয়োগের সাথে রিলেটেড। এই চিত্র বর্ণনা দিয়ে বলবো এই OY0 হতে OY1 বেশি, সুতরাং ON0 হতে ON1 বেশি। অর্থাৎ জাতীয় বৃদ্ধির মাধ্যমে আমরা নিয়োগের পরিমাণ বৃদ্ধি করেছি। কার মাধ্যমে? রাজস্ব নীতির মাধ্যমে। এভাবে রাজস্ব নীতির মাধ্যমে আমরা নিয়োগ বাড়াতে পারি। যদি ক্রাউডিং আউট বলে, তাহলে আমরা আংশিক ক্রাউডিং আউটটা কি করলাম? ব্যাখ্যা করে দিলাম। যদি ক্রাউডিং আউটের উপর যদি একটা বড় প্রশ্ন যদি আসে, আমি বলবো ক্রাউডিং আউট 3 ধরনের। একটা হচ্ছে শূন্য ক্রাউডিং আউট, শূন্য ক্রাউডিং আউট, যেটা 1 নম্বর লেকচারে আলোচনা করেছি। একটা আংশিক ক্রাউডিং আউট 2 নম্বর লেকচারে আলোচনা করেছি। 3 নম্বরটা হচ্ছে পূর্ণ ক্রাউডিং আউট, এবং রাজস্ব নীতি অকার্যকর যেটা হবে সেটা 3 নম্বর লেকচার আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, খুব দ্রুত 3 নম্বর লেকচারটা পেয়ে যাবে। আমি লেট করবো না, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনুরোধ আছে তাদের পরীক্ষার সামনে, এবং খুব দ্রুতই কী করবো, পরপর লেকচারটা দিয়ে দেবো। সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লেকচারটা এখানে কি করছি, শেষ করছি। আরেকটা কথা বলে ফেলি শেষ করার আগে, এই 22/10/2022 এ পর্যন্ত 3টা বই বেরিয়েছে। মৌলিক বেসিক অর্থনীতি, ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স, আর একটা হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছো তাদেরকে বলবো অন্তত ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স যদি করো, তোমাদের জন্য অনেক সুবিধা হবে। এবং যদিও এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের জন্য, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে যারা আছো তাদেরও কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আজকে লেকচার এখানেই শেষ করলাম।